নো। আচ্ছা ভেরি গুড। আচ্ছা, ওদিকে মানে খেলা কতদূর? কিসের খেলা স্যার? কোন খেলা? ওই যে ইলেকশন বিটি ইলেকশন তো জিততেছে সে, কি যেন Biden। নাম? ওই যে বাইডেন স্যার মনে হয়। হ্যাঁ, বাইডেন জিততেছে। খালি আরেকটা স্টেট পাইলেই ও জিতে যাবে। হ্যাঁ, আর ডোনাল্ড ট্রাম্পের 4টা লাগবে। ডোনাল্ড না। ট্রাম্প হ্যাঁ। না, না, একটু মানে 4টা লাগবে। বাইডেনের 6টা লাগবে ভোট। ওর 6টা লাগবে, ডোনাল্ড ট্রাম্পের আরো ওর হচ্ছে 56টা লাগবে। 214 আছে। হ্যাঁ, কিন্তু ইউ নেভার নো, 56টা লাস্ট লাগবে। মোমেন্ট পর্যন্ত, লাস্ট মোমেন্টে ঘুরে যেতে পারে। লাস্ট মোমেন্ট ওদের হলো সকাল 9টার দিকে হলো জানাই দিবে। আমাদের এখানে বিকাল কয়টা হবে জানো? ইলেকশন আমরা এক্সাইটেড। নেভাডা আচ্ছা, হইলো ওরা ইলেকশন পেয়ে গেলেই হারুক বা হয়ে যাবে। জিতুক ওইটা আমাদের ফ্যাক্টর না, কারণ ওখানে আমাদের না আছে শেখ হাসিনা, না আছে খালেদা জিয়া। সো আমরা স্যার, বাংলাদেশের সব টিভি চ্যানেলও কাউন্ট করতেছে। হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ স্যার, একটাও বাদ নাই। বড় সকাল ব্যাপার। দিয়ে এটাই আমাদের দিচ্ছে। আমাদের নিজেদের ইলেকশনে কিছু হয় না, ওদের ইলেকশনে সব উত্তেজনা। আচ্ছা আমাদের নিজের ইলেকশন আর কি হবে বলতো? না থাক, আমার সামনে রেকর্ড এই হচ্ছে, স্যার রেকর্ড স্যার হচ্ছে, স্যার রেকর্ড হচ্ছে না, স্যার। রেকর্ড হচ্ছে। না না, আমাদের নিজেদের ইলেকশন শোনো, আমাদের নিজেদের ইলেকশনটা আসলে আমাদের দেশে ইলেকশনটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন, বেস্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি আর সবচেয়ে বেশি কিছু বলতে চাই না, আমার সামনে বিসিএস পরীক্ষা আছে, এই জন্য আমি কিছু বলতে চাই না। আমাদের কান্ট্রি হচ্ছে বেস্ট, ঠিক আছে, মানে মনে করো যে ইটস লাইক তোমার কাজটা অন্যজন এত স্মুথলি করে দিবে, মানে তুমি বুঝতেই পিস, পারবা না। তোমার এত মানে কষ্ট করার কি দরকার, তাই না? সেটাই। হ্যাঁ ওইটাই। আচ্ছা, আমি কিন্তু স্যার কিছু বলিনি। ফার্স্ট ক্লাসে আপনি এক্স-রে নিয়ে কিছু তো লিখাইছিলেন তো? হ্যাঁ, ওটা ছিল বেসিক, আজকে আমরা এখন অ্যাডভান্সে যাব, ঠিক আছে? আজকে আমরা মেইন পার্ট। দেখো, তো আমরা এক্স রে আমরা কিন্তু জানি যে আমরা কি এক্স রে কিভাবে প্রোডাকশন করতে হয়, তাই না? এটা আমরা জানি, এটা আমরা পড়েছি। এক্স রে কিভাবে প্রডিউস করে বলো তো? ধরো যখন হলো তারপরে ইলেকট্রন যখন করে, ইলেকট্রন না, ইলেকট্রন যখন এই মেটাল প্লেটকে হিট হিট করে, Decelerate করবে। তখন ফোটনস তখন এই ইলেকট্রনটা ডিসিলারেট করে, মানে ওর এনার্জি লুজ করে। হুম, ইলেকট্রনের ওই কাইনেটিক এনার্জি গুলো এখান থেকে কি হিসেবে বের হয়ে যায় বলো? এক্স-রে ফোটন, ফোটন। ফোটন, এক্স-রে, Photons না? এক্স-রে ফোটন, এক্স-রে ফোটন। হ্যাঁ, এক্স-রে ফোটন হিসেবে, এক্স-রে ফোটন হিসেবে বের হয়ে যায়, এটা হচ্ছে লাল রঙের ফোটন, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে দেখো ইলেকট্রন যদি আমাকে বলো তো, ইলেকট্রন যদি স্লোলি এসে হিট করে, তাহলে এখানে যে ফোটনটা বেরোবে তার কাইনেটিক এনার্জি কি হবে, কম হবে না বেশি হবে? কাইনেটিক, প্রথমে তো কাইনেটিক এনার্জি বেশি ছিল। আদব, আমি কি বলছি না বুঝে আনসার মানে আমি বুঝলাম না স্যার, আপনার কোশ্চেনটা বুঝি নাই। বলছি, শোনো, ধরো এই ইলেকট্রনটা কিন্তু স্লো মুভ করছিল, ধরো ওর কাইনেটিক এনার্জি ছিল 100 জুল। এখন এই ইলেকট্রনটা যখন 100 জুল নিয়ে মুভ করছে, স্লো 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 মুভ করছে, এখানে আসলো, আসার পর ধরো ইলেকট্রনটা এখানে হিট করার পরে ও লুজ করলো, তাহলে যে ফোটনটা বের হবে তার 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 এনার্জি কত হবে? 50 জুল। মাইনাস জুল। 50 জুল। হ্যাঁ হ্যাঁ, 50 জুল। কারণ 50 আচ্ছা, 50 জুলটা ইলেকট্রন, হ্যাঁ 50 জুল এনার্জি ইলেকট্রন লুজ করলো, তাহলে যে ফোটনটা বের হবে তার এনার্জিও তো হবে 50 জুল নাকি? ইয়েস। আচ্ছা, কিন্তু ধরো একটা ইলেকট্রন সে 1000 জুল স্যার, এনার্জি বুঝি নিয়ে নাই। মুভ করছিল। 50 জুল এটা কি? আমি আবার বলছি, শোনো, ধরো একটা ইলেকট্রন আসতেছে কত জুল নিয়ে, তার কত জুল, কত কাইনেটিক এনার্জি তার, ধরো তার কাইনেটিক এনার্জি 100 জুল। আচ্ছা, কিন্তু ধরো ইলেকট্রনটা যখন আস্তে করে আস্তে 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 যখন এখানে হিট করলো,
ধরো এই এই ইলেকট্রনটার এনার্জি তখন তখন হয়ে গেল 30 জুল। কত জুল হয়ে গেল? 30 জুল। 30 30 জুল। তাহলে এই ইলেকট্রনটা কত জুল এনার্জি লুজ করলো? 70 জুল। 70 70 জুল। জুল 70 জুল। হ্যাঁ তার মানে এখান থেকে যে ফোটনটা বের হয়ে যাবে, এই এই ইলেকট্রনের এখান থেকে যে এনার্জিটা ও লুজ করলো, ইলেকট্রন যে এনার্জিটা লুজ করলো সেই এনার্জি থেকে তো ফোটন তৈরি হবে। তো সেই ফোটনটা তাহলে কত এনার্জি নিয়ে বের হবে? 70 জুল ও, এনার্জি নিয়ে হ্যাঁ 70 জুল বের হয়ে যাবে। হ্যাঁ, এটাই বলছি। কিন্তু একটা ইলেকট্রন ধরো সে 1000 জুল এনার্জি নিয়ে আসতেছে, 1000 জুল। আচ্ছা, তো এখানেও কিন্তু ধরো, আচ্ছা 30 দরকার নেই, ধরো আমি একেবারে ধরছি ইলেকট্রন থেমেই গেল, তাহলে যে ফোটনটা বের হবে সে কত জুল এনার্জি নিয়ে বের হবে? পুরো 100 জুল। 100 পুরো 100 জুল নিয়ে এসে বেরো যাবে। ও তো থেমেই গেছে, 0 জুল। আচ্ছা, এখন ধরো এই ইলেকট্রনটার এনার্জি হচ্ছে 1000 জুল। এই ইলেকট্রনটা এসে এখানে 1000 জুল এনার্জি নিয়ে হিট করে একদম থেমে গেল, একদম স্টপ। তাহলে যে ফোটনটা বের হবে এখান থেকে, সেই 0 ফোটনটা জুল কত জুল এনার্জি নিয়ে বের হবে? 0 1000 না, 0 না, 0 ইলেকট্রন জুল থেমে গেল। হ্যাঁ, মানে 1000 না স্যার? ইলেকট্রন থেমে গেল। তাহলে না লুজ তাহলে এই হবে তো ইলেকট্রনের 0 যে এনার্জি, ও ও এখনো বুঝতে পারছে না। না 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 না, আরে ধুরো, ইলেকট্রনের এনার্জি ছিল কত জুল? মন দিয়ে দেখো, 1000 জুল। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ছিল 1000 জুল। সেই ইলেকট্রনটা যখন এই মেটাল প্লেটে এসে হিট করলো, তখন এই ইলেকট্রনটা থেমে গেল। তার মানে ওর মধ্যে এখন আর কাইনেটিক এনার্জি নাই। তার মানে কি ইলেকট্রন তার সমস্ত কাইনেটিক এনার্জি হারিয়ে ফেলেছে না? ইয়েস স্যার। লুজ করেছে না? হ্যাঁ আচ্ছা, তা Yes, লুজ sir. করে তাহলে সেই এনার্জি গুলো কি হবে এখন? তাহলে কি হবে সেই এনার্জি? Photon converted to the Photon kinetic হয়ে যাবে। energy of photon. হ্যাঁ, কনভার্টেড টু কাইনেটিক এনার্জি অফ ফোটন। ফোটন এখন এই 1000 জুল এনার্জি নিয়ে বের হয়ে চলে যাবে। বুঝছো? তাহলে sir. ইলেকট্রন যত বেশি এনার্জি নিয়ে আসবে, ফোটন যেটা বের হবে তার এনার্জি তত বেশি হবে। ইলেকট্রন যত বেশি এনার্জি নিয়ে আসবে, ফোটন যেটা বের হবে তার এনার্জিও তত কি হবে? বেশি হবে, তাই না? Yes sir. নাকি বুঝো নাই? বলো, আরেকবার বলবো? এই যে সব চুপচাপ, কেউ কোনো কথাই বলে না। স্যার বলেন বলছি আমি কি এটা আরেকবার, হ্যাঁ স্যার বলেন বলেন বুঝছো? মানে আরেকবার বলবো এটা, জি নাকি বুঝতে পেরেছো? আমি এটা আজ করছি। স্যার লাস্টেরটা একটু এক্সপ্লেন করেন আবার আচ্ছা, এই 1000 আমরা ধরে নিচ্ছি, অন, আমি নিচে লিখি, অন হিটিং electrons would lose all its kinetic energy. আচ্ছা, তা তুমি আমাকে আগে বলো যে ইলেকট্রন যে এনার্জিটা হারাচ্ছে, যে কাইনেটিক এনার্জিটা হারাচ্ছে, লুজ করছে, সেই কাইনেটিক এনার্জি কে পাচ্ছে? এটা আগে আমাকে বলো। Photon. ফোটন। ফোটন না কি ব্যাপার, আজকে আমি কারো রেসপন্স পাচ্ছি না কেন? সব চুপচাপ কেন? ফোটন। ফোটন ফোটন ফোটন
the lost kinetic energy is converted কি আশ্চর্য is converted to photon energy বা photon এই ফোটনটা একটা ঘোস্ট, বুঝছো, ঘোস্ট পার্টিকেল। ও কিন্তু ওইখানে আগে ছিল না, কিন্তু যেই ইলেকট্রনটা হারায় গেল, মানে সরি, যেই ইলেকট্রন তার এনার্জি লুজ করলো, সেই ওই লস্ট এনার্জিটা ফোটন হিসেবে বের হয়ে গেল। এটা আশ্চর্য পার্টিকেল। স্যার ঘোষ কি? তো ধরো এবার গোস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আবার ঘোস্ট, ঘোষ, ওকে ওকে। আবার ঘোস্ট মানে এটা বলো না যে ওই আর জিগাতলার ওইদিকে একটা রেস্টুরেন্ট। আচ্ছা, ইলেকট্রনটার ধরো কাইনেটিক এনার্জি 100 জুল। আচ্ছা, ইলেকট্রনটা আসতেছে, এখানে হিট করলো, এখানে হিট করার পরে ইলেকট্রন স্টপস, থেমে গেল, স্টপড। তাহলে তুমি আমাকে বলো ইলেকট্রনটা থেমে গেল, তার মানে এই ইলেকট্রনটার মধ্যে এখন কি আর কোনো কাইনেটিক এনার্জি আছে? বলো তো। না, নাই। তা গেল কই? না নাই। ফোটনে। ফোটন হয়ে হ্যাঁ, গেছে, ফোটন ফোটনে হিসেবে, কনভার্ট হইছে। হ্যাঁ, ফোটন হিসেবে বের হয়ে গেছে। এই ফোটনটার এনার্জি 100 জুল। আচ্ছা, কেস নাম্বার 1। কেস নাম্বার 2টা আমি উপরে আবার দেখাই। আচ্ছা, দেখো এখন ধরো আরেকটা ইলেকট্রন আসতেছে যার এনার্জি হচ্ছে 1000 জুল কাইনেটিক এনার্জি, মানে ওর স্পিডটা বেশি আর কি। তা ও যখন এসে এখানে হিট করলো, তখনও এই ইলেকট্রন স্টপড, থেমে গেল। তাহলে এই ইলেকট্রনের মধ্যে কি এখন আর কোনো কাইনেটিক এনার্জি আছে? না, নাই, নাই। তাহলে এনার্জি গেল কোথায় বলো আমাকে? ফোটনসে কনভার্ট হইছে। ফোটন হিসেবে বের হয়ে গেছে 1000 জুল, আরে জুল, সরি। আচ্ছা, তার মানে দেখো আমরা কি বুঝতে পারছি, যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যত বেশি থাকে, সেখান থেকে যে ফোটন বের হয় তার এনার্জিও কি হয়, ততই থাকে। দেখো ইলেকট্রন 100 জুল নিয়ে আসছে, ফোটন 100 জুল নিয়ে বের হয়ে গেছে। ইলেকট্রন 1000 জুল নিয়ে আসছে, ফোটন কত জুল নিয়ে বের হয়ে গেছে? 1000 জুল নিয়ে বের হয়ে গেছে, তাই না? তাহলে ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি যত বেশি, যে ফোটনটা বের হবে তাদের কাইনেটিক এনার্জি কি হবে, সেম, তত বেশি না কম হবে? তত বেশি। তত বেশি হবে, হ্যাঁ হ্যাঁ, তত সেম হবে। আচ্ছা, এখন বলো এটা কে বুঝে নাই এখনো? তাহলে আমি সামনে আগাবো, কারণ এই পার্টটা বোঝা ইম্পর্টেন্ট। স্যার এটা সিম্পলি ভাবে রিফ্লেক্ট হচ্ছে। রাইট। আচ্ছা, মানুষ 14-15 জন, কিন্তু রেসপন্স করছে 1-2 জন, কেন? তা কেন, ওয়াই? কে জানে স্যার। এটা কে? শিবনাথ, তোমার না পরীক্ষা হয়ে গেছে? তুমি এই শিবনাথকে ক্লাস থেকে বের করে দিই। ইয়েস স্যার, ওকে কেন গ্রুপে রাখছেন আপনি? ক্লাস গ্রুপ থেকে বের করে দেন। না, ও হ্যাঁ, ডিভিশন স্যার। দিচ্ছে আর কি, ও ডিভিশন। কেন? আমাদের বাই চান্স সিলেবাসে ফেল করলে আবার রিটেক দিতে হবে না? ও
আল্লাহ, ওটা না, ওটা না, শিখছে শিখছে শিখছে। আচ্ছা, হবেই বলছি না, হতেও তো পারে। আর চলে হবেই। আসছে, চলে আসছে। আল্লাহ, হবেই তো বলছি না, না হতেও তো পারে। এই কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যালকালি, তুমি থামো। ডাইলিউট অ্যাসিড কোথাকার। তো দেখো, এটা বলো, এইটা বুঝতে কার প্রবলেম? আমি ধরে নিচ্ছি কারো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? The greater the energy of electron, the greater will be the energy of photon emitted. Isn't it? Yes, The sir. greater the energy of electron, the greater will be the energy of photon emitted. স্যার এখন একটা আমরা ফর্মুলা এখানে হয়ে যাক। একটা ফর্মুলা হয়ে যাক, হয়েই যাক তাহলে। আচ্ছা, ফোটনের এনার্জির ফর্মুলা কি? এনার্জি অফ ফোটনের ফর্মুলা কি? E is equal to hf. হুম, পড়ছো না কোয়ান্টাম ফিজিক্সে পড়েছিলাম? ইয়েস। ফোটনের কোয়ান্টাম ফিজিক্সের একটা রিভিশন লাগবে, কারণ অনেক ইয়ে ছিল। সে তো হবেই, হবেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোয়ান্টাম না, তাহলে ফোটনের এনার্জির ফর্মুলা কি? এনার্জি অফ ফোটন ph E is equal to hf, where f is the key frequency. f is the frequency. আচ্ছা, আর ইলেকট্রনের এনার্জির ফর্মুলা কি জানো? আচ্ছা, না। বাই দ্য ওয়ে, আমরা যে এই ইলেকট্রনটাকে মুভ করাচ্ছি, এই যে এত এনার্জি দিয়ে যে মুভ করাচ্ছি, এইটা কিভাবে? হাউ হাউ এইটা আমরা কিভাবে করে করছি? আচ্ছা, আমি একটু ল্যাপটপ দিয়ে ঢুকছি, কারণ আমি একটু দেখতে চাই যে কে কে আছে কে কে নাই, যাতে আমি সবাইকে আস্ক করতে পারি। আজরিন দেখো। Yes, sir. ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এনার্জি অফ ফোটনের ফর্মুলা হচ্ছে E is equal to hf. ওকে, এখন এই যে এই, আচ্ছা এখন কথা হচ্ছে ইলেকট্রনটাকে আমরা এই মুভ করাচ্ছি কিভাবে? আমরা যে বলছি যে ইলেকট্রনটা মুভ করছে, তো হাউ ইজ দ্য ইলেকট্রন মুভিং? ইলেকট্রনটা কিভাবে করে মুভ করছে? দেখো, ইলেকট্রনের মুভমেন্টটা যেভাবে করানো হচ্ছে আমি তোমাকে বলি, খেয়াল করো। এই যে এটা তো হচ্ছে একটা মেটাল প্লেট, যেটা একটা অ্যানোড, পজিটিভ প্লেট। এই পজিটিভ প্লেট ইলেকট্রনকে আটকায় ধরে ফেলতেছে, যার ফলে ইলেকট্রন ইজ লুজিং অল ইটস এনার্জি and the energy is being converted to photon. তো এখানে দেখো, এখানে আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে এখানে একটা কয়েল রাখা হয়। কয়েল, যে কয়েলটাকে হালকা হিট দেওয়া হয়। ওই যে তোমার ও লেভেলে পড়ছো থার্মোডাইনামিক এমিশন, মনে আছে? ও আচ্ছা আচ্ছা বুঝছি, সাইজার থেকে হচ্ছে ইলেকট্রন যায়। হ্যাঁ, এই যে ইলেকট্রন গান পড়ছো না ক্যাথোড রে অসিলোস্কোপের মধ্যে? হ্যাঁ, আচ্ছা। আর ওভারঅল এই কানেকশনটা একটা হাই ভোল্টেজের সাথে কানেক্ট করা থাকে, যার একটা সাইড হচ্ছে নেগেটিভ আর একটা সাইড হচ্ছে পজিটিভ। তো এই যে এই হাই ভোল্টেজের কারণে এই এই রিজিয়নটাতে একটা ভেরি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই রিজিয়নটাতে ভেরি স্ট্রং, ভেরি ইন্টেন্স একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। যে ইলেকট্রিক ফিল্ডের এই যে এই সাইডটা পজিটিভ রিজিয়ন, আর এই হোল সাইডটা এটা হচ্ছে নেগেটিভ রিজিয়ন। Negative. এই হোল সাইড
নেগেটিভ, কারণ এখানে এই যে নেগেটিভ চার্জ কানেক্টেড। আর এটা কেন পজিটিভ? কারণ এখানে পজিটিভ চার্জ কানেক্টেড, বুঝছো? তো এখন তুমি বলো এখান থেকে যে ইলেকট্রনটা বের হবে সে কোন দিকে যাবে? সে কি এখানেই থাকবে নাকি ওই দিকে ছুটে চলে যাবে? ছুটবে। কেন ছুটবে? স্যার টানবে না নেগেটিভ মানে অ্যাট্রাক্টেড টু পজিটিভ। হ্যাঁ, এই পজিটিভটা ওই নেগেটিভ ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে, এজন্য ছুটে এখান থেকে ওদিক যাবে। আচ্ছা স্যার তাহলে আরেকটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এই যে কয়েল স্যার ওই জায়গা থেকে কি আসলে ইলেকট্রন কি পুশ করে নাকি খালি খালি রিলিজ করে কোনোভাবে? খালি খালি রিলিজ করে তারপর আবার পুশও করে, কারণ এই সাইডটা আবার নেগেটিভ না, ও হ্যাঁ ওটা খেয়াল করিনি। এই জন্য ইলেকট্রন তো বাইর হয় তারপর আবার পুশও করে, ধাক্কা যা ভাগে এনতে, বুঝছো? এখন যদি ব্যাপারটা এমন হয় যে এই অ্যানোডটা মোর পজিটিভ, তাহলে এই Then the ইলেকট্রনের speed of attraction increases. স্পিড অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস, আরো জোরে যাবে, ঠিক আছে কিনা? আমি যদি আরো পজিটিভ করে দিই তাহলে একদম আরো তাহলে জোরে আরো যাবে। তাড়াতাড়ি যাবে। তাই না? হ্যাঁ, একদম AK-47 এর গুলি মতো। আচ্ছা, না না মানে ওর থেকেও আর একটু জোরে আর কি। তো তাহলে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের মুভমেন্ট ডিপেন্ড করছে এই ভোল্টেজের উপরে। তুমি এই ভোল্টেজটা যত বেশি দিবা, মানে এই ভোল্টেজ গুলো তুমি যত বেশি দিবা, ইলেকট্রনের মুভমেন্ট কি হবে? ততটাই বেশি হবে, বেশি নাকি? হবে। ততটাই বেশি হবে। তো এই জন্য এই অ্যাকচুয়ালি ভোল্টেজ থেকেই ইলেকট্রনের এনার্জির বা কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনটা করা হয়, এই ভোল্টেজ থেকে। সেটা কিভাবে? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন বা EK is equals to charge of electron into voltage বা potential difference. EK equals to EV. আচ্ছা, EK equals to EV. আচ্ছা, এখন খেয়াল করো, ইলেকট্রন যখন এখানে হিট করতেছে, ইলেকট্রন তো তার পুরো এনার্জিটা মানে হারিয়ে ফেলছে, নাকি? পুরো এনার্জি তো Yes, হারিয়ে sir. ফেলছে। আচ্ছা, তার মানে ইলেকট্রনের যা কাইনেটিক এনার্জি হবে, ফোটনের কাইনেটিক এনার্জি কি হবে? সেম। ওটাই হবে, সেম আচ্ছা, হবে। ওটাই হবে। এখন ফোটনের এনার্জি ফর্মুলা কি? E is equal to hf. ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? E equals to E into V. হুম, E মানে হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি এনার্জি অফ ফোটন ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। আর স্যার ভি ভেলোসিটি না? হ্যাঁ। আরে ছাগল, ভি ভেলোসিটি না রে, ভি হচ্ছে ভোল্টেজ, আচ্ছা আচ্ছা। ভোল্টেজ। এই তোমরা এস এ পড়ছো না, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ পড়ছো না? স্যার পড়ো ভি নাই? গুলোতে ঝামেলা হয়, কারণ হলো তো ভি ভেলোসিটি হচ্ছে ভেলোসিটিরও আবার ভোল্টেজও আমি কি অনেক বলেছি? অনেক জায়গায় আবার ক্যাপিটাল বিও দেয়। তাহলে ওই যে জায়গায় ক্যাপিটাল বি দেয় ওখানে ভুল দেয়, ওখানে দেওয়ায় সমস্যা আছে, মানে সিম্বল। এত কিছুর জন্য এতগুলো অ্যালফাবেট আছে, একই সিম্বল কেন দিতে থাকে সব জায়গায়? তো সমস্যা কি? থিটা মানে টেম্পারেচারও হয়, থিটা মানে অ্যাঙ্গেলও হয়, কত কিছু হ্যাঁ হয়। তাহলে তো কিন্তু তাহলে এটা তো আমরা বলতে বোঝা পারি HF equals to EV, কি ঠিক আছে কিনা? HF equals to EV, তাহলে F equals to কি হবে? EV by H. F equals to EV by H। এই যে একটা ফর্মুলা পেয়ে গেলাম। ই তো ঠিক আছে কিনা? এনার্জি অফ ইলেকট্রন না স্যার? আরে আল্লাহ, Charge of electron. চার্জ, আচ্ছা। চার্জ। এই দেওয়ান, নাম কি কার ওই যে মেয়েটার? কার কোন মেটা? ওই যে তুমি যার কথা ভাবতেছো মাথার মধ্যে, যার ফলে এই যে খাবার মানে কথা উল্টা কথা ভাবতেছি। বলতেছো। দেওয়ান ভোল্টেজ বলেই তো দে স্যারকে, স্যারের থেকে তো আর লুকায় রাখতে পারবি না, একদিন না একদিন সেটাই। আমি বলতে হবে স্যারকে। স্যার আমি খাবারের কথা চিন্তা করতেছি।
ভোল্টেজ কে ওই বলতেছে তো ভেলোসিটি, চার্জ কে বলতেছে এনার্জি। ওই তো স্যার খিদায় মাথা একটু ইয়ে হচ্ছে। কোন দিন দেখবো বলবে যে ওয়ার্ক ডান কে বলবে ইলেকট্রিক কারেন্ট। আমি সেই অপেক্ষায় আছি। ঠিক আছে, তাহলে এই যে এখন তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যত বেশি হবে, ফোটনের এনার্জিও তত কি হবে? বেশি হবে। বেশি হবে। And this will tell you the hardness of the X-ray. স্যার Hardness of তাহলে the এখানে X-ray. প্রপোর্শনাল হওয়ার কথা নয়, এটা ইকুয়াল কেন? ওর আসলে কিছু মানে হয়েছে আজকে, আমি শিওর একেবারে আসলে কিছু হয়েছে। না না না, কথা হচ্ছে না, যতটুকু লুজ করে ততটুকুই হলো ফোটন এনার্জি। আচ্ছা, এটা কোন সাইটে ঢুকছিল নাকি ক্লাস না না স্যার, কি বলেন? কি ভিপিএন দিয়ে? না স্যার, কি বলেন? তাহলে এই অবস্থা কেন? স্যার বললাম না খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এক্স রের হার্ডনেস বলতে আমরা কি বুঝি? হার্ডনেস বলতে আমরা বুঝি যে এক্স রে ফোটন গুলো কতটা এনার্জেটিক, তারা কত ইন্টেন্সলি পেনেট্রেট করতে পারে। আচ্ছা এখন তুমি বলো, কোন ফোটনের যদি এনার্জি কম হয় তাহলে একটা সারফেসকে পেনেট্রেট করার ক্ষমতা, পাওয়ার কি এই ফোটনের কমে যাবে। বেশি, নাকি কোনো ফোটনের যদি 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 এনার্জি অনেক বেশি হয় তার পেনেট্রেট করার ক্ষমতা বেশি? কার বেশি? এনার্জি বেশি হলে বেশি, পেনিট্রেশন পাওয়ার স্যার। বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি ফোটনের এনার্জি বেশি হয় তাহলে সেই ফোটন কিন্তু ওই সারফেসকে পেনেট্রেট করার ক্ষমতা রাখে, তাই না? আচ্ছা, Yes, sir. তো এই ফোটনের এনার্জি থেকে আমরা হার্ডনেস ডিটারমাইন করতে পারি। আচ্ছা, চ্যাট বক্স কি কেউ এনেবল করবে? আজিন, তুমি আমার ল্যাপটপের স্যার, করে অ্যাকাউন্টে চ্যাট, দিচ্ছি। আচ্ছা তুমি, আচ্ছা চ্যাট বক্সটা এনেবল করে দাও। হ্যাঁ, জি স্যার, করে দিয়েছি। আজকে দুপুরে আমাদের ভাত রান্না করেনি, সিঙ্গারা এনেছে। ওকে, চ্যাট বক্স সবাই প্লিজ। স্যার এখানে ফর্মুলার মধ্যে ইটা কি ডিনোট করে এটা একবার বলেন না। আল্লাহ, চার্জ অফ ইলেকট্রন, চার্জ ইলেকট্রন চার্জ 1.9 into 10 power 1.6 into 10 power হ্যাঁ minus হ্যাঁ, আর এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আমারে মার গুলি করে মেরে ফেল। স্যার ঢাকায় আসেন আর AK-47 নিয়ে আসেন। স্যার আমার জন্য দুইটা জীবনও না, আমার চাচা একসময় লেফটেন্যান্ট ছিল, সে রিটায়ার্ড, সে ওটা ঘরে রেখে দিছে। মাঝে মাঝে বলে যে হ্যাঁ টাচ করে তুমি একটু লক টক করে দেখো, একটু ভাবসাব নাও, কিন্তু নিয়ে যেতে পারবে না কোথাও। আর গুলি ভরা তো প্রশ্নই আসে না। স্যার তাহলে আপনি ওইটা দিয়ে একটা ছবি তুলেন স্যার, লিখতে বলতে ছবি আছে। পরের দিন জঙ্গিবাদের মামলায় ধরে নিয়ে যাবে। জামাত যা দাড়ি সারে। একটু দাঁড়াও। আচ্ছা স্যার, আপনি না কি জানি আসামিজ গান দিতে গেছিলেন? অ্যাডভার্টাইজ
কি আশ্চর্য, একটা জিপি নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে ফেয়ার অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড লাভলি এগুলো অ্যাড শোনাচ্ছে। আল্লাহ, মোবাইলেও আজকাল অ্যাড দেয়, হ্যাঁ হ্যাঁ কোনো জায়গা ছাড়ে নাই। ওরা আসলে আগে 221 নাম্বার দিয়ে ফোন দিত, এখন মানে এক ডিরেক্ট একজনের ফোন নাম্বার দিয়ে কল দেয় যাতে হ্যাঁ না ফোন কাটে। নাম্বার দিয়ে কল দেয়। গ্লো অ্যান্ড লাভলি, হুম এখন আর ফেয়ার অ্যান্ড লাভলি নাই। না No, ইয়ামি গৌতম তো তাই বললো। seconds বাকি স্যার মিটিং এ। 3 মিনিট বাকি। হ্যাঁ দেখো চ্যাট বক্স। যা পেনিট্রেটিং বানানটা ভুল হয়ে গেল। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে বলো এক্স রে এর হার্ডনেস বলতে আমরা কি বুঝাই? হার্ডনেস পেনিট্রেটিং পাওয়ার। কেউ হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, আমি যদি নিয়ে রাখি। যদি স্যার, ইলেকট্রনের less than 1 1 minute. সেকেন্ড বাকি। আচ্ছা হ্যাঁ, তাহলে আমি শুনে নাও। স্ক্রিনশট নিয়ে নিয়েছি। হ্যাঁ যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি হয় তাহলে ফোটনের এনার্জিও কি হবে? বেশি হবে। কি হবে? তাহলে ওই এক্স এর হার্ডনেস কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি। বেশি হবে। ওকে এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। ওকে স্যার। দেখো আমরা তো হার্ডনেস পড়লাম, এবার তুমি আসো ইন্টেন্সিটি অফ এক্স রে। দেখো ইন্টেন্সিটি আর হার্ডনেস কিন্তু সেম জিনিস না। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে যেমন ধরো আমি যদি বলি যে the red light was brighter, the red light was bright, এই যে তুমি যখন বলছো যে লাইটটা হচ্ছে ব্রাইট মানে হচ্ছে মোর ইন্টেন্স। দেখো ছিল লাল লাইট, থাকলেও কিন্তু লাল লাইট, রেড লাইট। তুমি যদি বলো যে রেড লাইটের জায়গায় আমি ব্লু লাইট নিয়েছি, তখন আমরা বলবো যে ওকে সো দ্য ফোটন এনার্জি হ্যাজ ইনক্রিজড। রেড লাইটের ফোটনের এনার্জি কম, ব্লু লাইটের ফোটনের এনার্জি কিন্তু বেশি। তুমি যদি বলো যে না আমি স্যার ব্লু লাইট নেই নাই, আমি রেড লাইটই নিছি, তবে ব্রাইটার রেড লাইট, ব্রাইটার মোর ইন্টেন্সিটি। মানে এখানে মোর ইন্টেন্সিটি। তার মানে কি এখানে ফোটনের এনার্জির কোনো চেঞ্জ হয়েছে? ফোটনের কাইনেটিক এনার্জির না। না, না। কারণ এখানেও রেড লাইট, এখানেও কি বলো রেড লাইট, দুইটাই তো রেড লাইট। তাহলে কিন্তু ফোটনের এনার্জির কোনো চেঞ্জ কি হয়নি।
তাহলে তুমি কোশ্চেন করতে পারো স্যার তাহলে ব্রাইট লাইটে কি হয় বা মোর ইন্টেন্স হলে কি হয়? শোনো, লেখো, আমি বলি, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, একটু এনেবল করে দাও চ্যাট বক্সটা। ওকে স্যার। ওকে, দেখো চ্যাট বক্স। স্যার আজকে কি 4টার সময় ক্লাস নেবেন না? কেন নিব না? কে বললো নিব না? আপনি না বলছিলেন S1 চেঞ্জ করবেন নাকি কি? সে তো নেক্সট উইক থেকে। আমি কি এই উইকে S1 ক্লাস নিছি? নেই নাই তো। তাহলে And yes sir, আমাদের যে লাস্ট একটা S2 ক্লাস মিস গেছে এটা কি করবেন? পরে বলবো। তাহলে বলো ইন্টেন্সিটি জিনিসটা আসলে আমরা কিভাবে বুঝবো? ইন্টেন্সিটি টেলস ইউ দ্যাট ওই সেম এনার্জির ফোটন কতগুলো আছে। যেমন যদি আমরা বলি যে মোর ব্রাইট রেড লাইট, তাহলে এখানে কি বলো ফোটনের এনার্জি বাড়লো নাকি জাস্ট নাম্বার অফ ফোটনস বাড়লো? কোনটা? নাম্বার অফ ফোটনস। নাম্বার অফ ফোটনস বাড়লো, ফোটনের এনার্জি কিন্তু বাড়েনি। তাহলে ইন্টেন্সিটি দিয়ে আমরা বুঝবো যে সেখানে ফোটনের অ্যামাউন্ট, নাম্বার অফ ফোটনস কত বেশি। যদি অনেক লো ইন্টেন্সিটি হয় তার মানে নাম্বার অফ ফোটনস কম, এনার্জি ঠিকই আছে, এনার্জি অ্যাজ ইউজুয়াল, কিন্তু নাম্বার অফ ফোটনস কম। আরেকটা হচ্ছে যদি ইন্টেন্সিটি বেশি হয় তাহলে বুঝতে হবে নাম্বার অফ ফোটনস সেখানে বেশি, এনার্জি অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই আছে। আচ্ছা, এবারে আমরা এক্স রে স্পেকট্রামের একটা গ্রাফ দেখব। আচ্ছা, তার আগে আমি একটা অ্যাটমের মধ্যে আমি আসতে চাই। ধরো এটা অ্যাটম, ধরো। আচ্ছা, এখন অ্যাটমের ভিতরে সব শেলে কি সেম নাম্বার অফ ইলেকট্রনস থাকে? নো স্যার। না, মাঝখানের শেলগুলোতে অনেক বেশি থাকে, তাই না বলো? কি তাই তো? মাঝখানের শেলগুলোতে বেশি থাকে, একদম ভিতরের শেলেও কিন্তু লেস নাম্বার অফ ইলেকট্রনস থাকে, একদম বাইরের শেলেও কিন্তু লেস নাম্বার অফ ইলেকট্রনস থাকে। আচ্ছা, ঠিক আছে। আরে ধুরো, লেস নাম্বার অফ ইলেকট্রনস থাকবে একদম বাইরের শেলেও। বলো এইটা ট্রু কিনা? ইজ ইট ট্রু অর নট? ট্রু স্যার। সবাইকে এগ্রি করতে হবে, সবাই বলো ইজ ইট ট্রু অর নট? টেল মি। ট্রু। ট্রু। ওকে, ইনডিড। স্যার আবার একটু বলেন তো কোশ্চেনটা। জানতাম। একদম
ভিতরের শেলে নাম্বার অফ ইলেকট্রনস কম থাকে। হুম। কেন? ইলেকট্রন কনফিগারেশন পড়ো নাই 2 হ্যাঁ 8 এটা তো 18 পড়েছি। হ্যাঁ আমি কোয়েশ্চেনটা ওটাই জিজ্ঞেস তো আমি করেছি। বলছি। কোনো কোশ্চেন তো আমি করিনি। আমি বলছি একদম ভিতরের শেলে নাম্বার অফ ইলেকট্রনস কম থাকে, হ্যাঁ হ্যাঁ একদম বাইরের শেলেও কি নাম্বার অফ ইলেকট্রনস কম থাকে। কম থাকে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস বেশি থাকে কোথায়? ভিতরে। মাঝখানের গুলো ভিতরে মাঝখানের দিকে। আচ্ছা, এখন তুমি যদি এই ইলেকট্রনদের ভিতরে এখানে ইফ ইউ সাপ্লাই হিট এনার্জি, তুমি যদি হিট এনার্জি সাপ্লাই করো, হিট এনার্জি, এই যে হলুদ দিয়ে আমি বোঝাচ্ছি হিট এনার্জি, ভিতর থেকে বাইরে যাবে। তাহলে বলো কোন ইলেকট্রন গুলো এই হিট এনার্জি পেয়ে সব থেকে বেশি হাইয়েস্ট এনার্জি নিয়ে ছুটে বের হয়ে যাবে? হ্যাঁ, বাইরের গুলি। বাইরের গুলা বাইরের গুলা একদম যেগুলা একদম হচ্ছে বাইরের গুলো, আউটার শেলে আছে। একদম হ্যাঁ, কারণ ওরা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরে, তাই না? তাই Yes, sir. ওদেরকে যে এনার্জি দেয়া হবে হয়তো তার অল্প একটু খরচা হয়ে যাবে এই অ্যাটম থেকে বের হতে, বাট ম্যাক্সিমামটাই ওরা ইউজ করবে অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি। ধরো প্রত্যেকটা থেকে ধরো প্রত্যেকটা ইলেকট্রনকে দেয়া হচ্ছে 100 জুল এনার্জি। কত জুল এনার্জি বলো? দেয়া হচ্ছে 100 জুল এনার্জি। তো এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের হাত থেকে বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের এগেইনস্টে বের হওয়ার জন্য ইউজ করেছে 10 জুল। তাহলে ওর কাইনেটিক এনার্জি কত জুল বলো? 90 জুল। 90 জুল হবে ওর কাইনেটিক এনার্জি, কারণ সে মাত্র 10 জুল ইউজ করেছে টু গেট আউট অফ দ্য অ্যাটম। আচ্ছা, এই সেকেন্ড শেলের ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াসের একটু কাছে নাকি? জি স্যার। জি কি স্যার। বলো? আচ্ছা, তাহলে ধরো ওরা যদি অ্যাটম থেকে বের হতে চায়, ধরো ওরা অ্যাটম থেকে বের হওয়ার জন্য ওরা স্পেন্ড করছে ধরো 40 জুল এনার্জি ওরা ইউজ করছে। তাহলে ওদের কাইনেটিক এনার্জি হবে কত জুল? 60 জুল। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো এই 90 জুল এনার্জির ফোটন আছে কতগুলা? 90 জুল। ওই তো 90 জুল এনার্জির মানে ইলেকট্রন কতগুলো পাচ্ছি? 1, এই যে এখানে একটা, চারটা। দুইটা, চারটা। 90 জুল এনার্জির ফোটন আমরা পাচ্ছি চারটা, 4pH। আচ্ছা, 60 জুল এনার্জির ফোটন পাচ্ছি কয়টা বলো? 8টা। 8টা। 8টা, এই মাঝখানে সবগুলো 8টা। আচ্ছা, আর একদম ভিতরে দেখো ওরা তো এই ইলেকট্রন গুলো তো এখানে নিউক্লিয়াসের একেবারে কাছে, একেবারে কাছে। তাহলে এই ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াসের দে আর এক্সট্রিমলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। এই ইলেকট্রন গুলোকে তো নিউক্লিয়াস অনেক জোরে অ্যাট্রাকশন করছে। তাহলে ওরা যদি এখান থেকে বের হয়ে আসতে চায়, শুধু বের হয়ে আসতেই তো ওদের অনেক এনার্জি খরচা হয়ে যাবে, তাই না? Yes, sir. আচ্ছা, ওকে। শুধু বের হয়ে আসতে ধরো ওরা এখান থেকে শুধু বের হয়ে আসতেই স্পেন্ড করে ফেললো 80 জুল। তাহলে ওদের কাইনেটিক এনার্জি হবে কত 20 জুল? জুল। 20 জুল হবে। আচ্ছা, তাই 20 জুলের ফোটন কয়টা? 2টা। 2টা ফোটন। আচ্ছা, তাহলে তুমি এখানে বলো তো, এখানে তাহলে আমরা 3 রকম মানে ইলেকট্রন বা 3 রকম ফোটন আমরা পাচ্ছি, একটা 90 জুলের, একটা 60 জুলের, একটা 20 জুলের। তুমি বলো কোন ফোটনটার এনার্জি, কোন ফোটনগুলোর ইন্টেন্সিটি সবথেকে বেশি? 60 জুল স্যার। 60 জুল। কেন? ওর 8টা ফোটন, ওর ফোটনের নাম্বার বেশি। নাম্বার অফ ফোটনসটা এখানে বেশি, কি ঠিক আছে কিনা? এই জন্য এক্স রে
স্পেকট্রাম, এক্স রে স্পেকট্রাম, আমি ফার্স্টে স্পেকট্রাম বলছিলাম বলে। আচ্ছা, এক্স রে স্পেকট্রামে আমি যদি ইন্টেন্সিটি এগেইনস্ট ফোটন এনার্জি, ইন্টেন্সিটি এগেইনস্ট ফোটন এনার্জির গ্রাফ ড্র করি, তাহলে দেখা যাচ্ছে একেবারে লো এনার্জি, একেবারে কি, একেবারে লো এনার্জির ফোটনও অনেক কম, একেবারে লো এনার্জির ফোটনও অনেক কম, যে ইন্টেন্সিটি কম, আবার একেবারে হাই এনার্জির ফোটনও কম, একেবারে ভেরি হাই, এই যে লো এনার্জির নাম্বার অফ ফোটনস কম, একেবারে হাই এনার্জির নাম্বার অফ ফোটনস কি কম। হ্যাঁ, মডারেট এনার্জির ফোটন এখানে সব থেকে কে বেশি। বেশি। মডারেট এনার্জি মানে এই যে 60 জুল বেশি। এই জন্য তুমি দেখবা যে তুমি যদি তোমার কাছে কোর্স বুক থাকে, তুমি পেজ নাম্বার 308 508টা দেখো, দেখবা যে এক্স রে স্পেকট্রামের গ্রাফটা এরকম, লাইক দিস। এই এক্স রে স্পেকট্রামের গ্রাফটা এরকম। অবশ্যই এখান থেকে স্যার এবার কয়েকটা কিন্তু 90 জুলের প্রোটন তো 20 জুলের চেয়ে বেশি, তো ওরা কি একই লাইনে হবে নাকি একটু উপর আরে নিচে? ধরো না, আমার আচ্ছা আমার ড্রয়িং এ মিস্টেক হয়েছে, ক্লিয়ার। সরি স্যার। বাইরে বাইরে ধরো 1টি ইলেকট্রন, যাও 4টা না 1টি ইলেকট্রন, খুশি? এবার ইয়েস স্যার। ধরো 281, এটা সোডিয়াম। আচ্ছা, না সরি বলার কি আছে, আমরা তো আমরাই। স্যার আইএনটি কি? ইন্টেন্সিটি। ইন্টারন্যাশনাল। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম যে একেবারে লো এনার্জির নাম্বার অফ ফোটনস অনেক কম, একেবারে হাই এনার্জির নাম্বার অফ ফোটনস অনেক কম, শুধুমাত্র মডারেট এনার্জির নাম্বার অফ ফোটন সেখানে কি বেশি। তোমরা সবাই একটু বইতে পেজ নাম্বার 508টা খুলো তো কোর্স বুকে। ঠিক আছে কিনা? আচ্ছা, আর এখানে দেখবা যে এরকম কিছু স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, এরকম সাডেন কিছু স্ট্রেট লাইন এখানে দেখা যাচ্ছে। এই স্ট্রেট লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, এই যে স্ট্রেট লাইনটা আমরা বলছি, তার মানে কি গ্রাফটা নিশ্চয়ই এরকম ভাবে আসছে, যে এইভাবে বাড়তেছিল বাড়তেছিল বাড়তেছিল, এখানে আসার পরে হুট করে একটু বেড়ে গেছে, তারপর আবার এখানে এসে হুট করে একটু বেড়ে গেছে, আবার এসে হুট করে একটু বেড়ে গেছে, তারপর আবার কমতে শুরু করছে। Isn't it? The graph is like this, তাই তো? The graph is like this. এখন কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসগুলো কি, হোয়াট আর দিস থিংস, এই লাইনস গুলো বা কিসের, সেটা আমাদেরকে একটু জানতে হবে, কি ঠিক আছে কিনা? আচ্ছা, এই লাইনস গুলোকে বলে দ্য ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন অফ দ্য মেটাল, মানে তুমি যে মেটালকে হিট করছো সেই মেটালে। লেখো দ্য সাডেন শার্প লাইনস। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। দেখো চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি। এই রেডিয়েশন গুলোকে আমরা বলছি দ্য ক্যারেক্টারিস্টিক এক্স রে রেডিয়েশন অফ দ্য মেটাল, মানে এক একটা মেটালের ক্ষেত্রে এই সাডেন শার্প রাইজ, এই সাডেন শার্প লাইনস গুলো
এক এক রকম বা এক এক প্লেসে পাওয়া যাবে এক এক মেটালের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, লিখেছ? জি স্যার লিখছি। ওকে, এখন এইগুলো তাহলে তোমরা লিখতে থাকো আর শোনো। তা এই যে এগুলো অ্যারাইজ করলো কিভাবে, এই রেডিয়েশন গুলো অ্যারাইজ করলো কিভাবে? দেখো, এই রেডিয়েশন গুলো অ্যারাইজ করার কারণটা আমি তোমাকে একটু ইন ডিটেলসে বলতে চাই। লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও, কারণ ক্লাস তো রেকর্ডিং হচ্ছে। দেখো, ধরো আচ্ছা, এই যে মেটাল, ধরো এই যে অ্যাটমটা আমি ড্র করছি, এই অ্যাটমটা হচ্ছে মেটালের মধ্যে অ্যাটম, মেটালের মধ্যে অ্যাটম, আর ইলেকট্রন তো ওদিক থেকে আসতেছে। খুব মন দিয়ে খেয়াল করবা। আচ্ছা, আমি এখানে 3টা ইলেকট্রন দিলাম। খেয়াল করো, ধরো এই যে এইটাতে সেই মেটালের একটা ইলেকট্রন, মানে একটা অ্যাটম। তো এই যে ইলেকট্রনটা যে এখান থেকে আসতেছে, এই ইলেকট্রনটা যে এখান থেকে আসতেছে, এই ইলেকট্রনটা তো ধরো এখানে এসে এই ইলেকট্রনকে হিট করলো, কি করতে পারে না? ইজ ইট ইম্পসিবল যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে হিট করলো? নো স্যার। না, ইট ইজ নট ইম্পসিবল। হিট করে এই ইলেকট্রনটা থেমে গেল, এই ইলেকট্রনটা কি হয়ে গেল বলো? থেমে গেল। তাহলে দিস ইলেকট্রন হ্যাজ স্টপড ওভার হিয়ার। এই ইলেকট্রনটা থেমে যাওয়ার ফলে এই ইলেকট্রনের এখান থেকে একটা ফোটন বের হয়ে গেল, একটা ফোটন বের হয়ে গেল। ওই ইলেকট্রন যে এনার্জি লুজ করেছে, সেই এনার্জিকে ইউজ করে একটা ফোটন তৈরি হয়ে সেই ফোটনটা বের হয়ে চলে গেল। কিন্তু দেখো, এই যে এই ইলেকট্রনটা যে ওকে হিট করেছে, এই ইলেকট্রনটার কি হবে তাহলে? আচ্ছা, আমি যদি দেওয়ানকে ধাক্কা দেই, দেওয়ান একটু দূরে সরে যাবে না? স্যার ও ভিতরে সেলে চলে যাবে। এই তো, কি হবে, আদনান তো আজকে একদম ফায়ার। আচ্ছা, এই ইলেকট্রনটা সাডেনলি ভিতরে সেরে চলে গেল, লাইক দিস। দাঁড়াও, যা। আচ্ছা স্যার, ভিতরের শেলের ইলেকট্রন গুলা কি এই ইলেকট্রনটাকে রিপেল করবে না? তা তো করবে, কিন্তু ওই যে ওই বাইরের থেকে ইলেকট্রন এসে ওকে জোরে ধাক্কা মেরেছে না, এই জন্য আর কি। না, আমি ওকে ভিতরে নিতে পারছি না, এটা খুব স্যার ঝামেলার ওখানে সমস্যা। ওর ভিতরে একটা লাল ফোঁটা দিয়ে আরেকটা ওখানে বানায় ওর ভিতরে লাল ফোঁটা দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে। আর লাগবে, কি জ্বালা। এখন তাহলে ওই বাইরের এই ইলেকট্রনটা, বাবা এটা বেশি বড় হয়ে গেল, দাঁড়াও। এই বাইরের এই ইলেকট্রনটা ধাক্কা খেয়ে ভিতরের দিকে চলে আসলো, ধরো। আচ্ছা, তাহলে এখানে একটা এমটি স্পেস হয়ে গেল না, খালি জায়গা হয়ে গেল না? জি স্যার। এই জন্য এই ইলেকট্রনটা কি হবে জানো? কিছুক্ষণ পরে এই ইলেকট্রনটা আবার এখানে রিটার্ন করবে। ঠিক ব্যাপারটা এরকম না, আমি একটু উল্টা বলে ফেলছি, আই এম সো সরি ফর দ্যাট। দেখো, ওর তো মানে এনার্জি অলরেডি বেশি আছে, ওর কথা আলাদা। ওই অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো এসে এই ভিতরের লো এনার্জি ইলেকট্রনকে হিট করে,
ওর তো এনার্জি সব থেকে লো, ওর এনার্জি একটু হাই, ওর এনার্জি আরো হাই। আচ্ছা, তো এই ইলেকট্রনটা এসে ভিতরের শেলের লো এনার্জি ইলেকট্রনকে হিট করে। হিট করলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি হয়, এই ইলেকট্রনটা পরে হাই বাইরের শেলে এনার্জি চলে যায়। শেলে চলে যায়। কি ঠিক আছে কিনা? হাই এনার্জি শেলে চলে যায় এই ইলেকট্রনটা। ভালো লাগে না জানো তো। হাই এনার্জি শেলে চলে গেল। কিন্তু এই যে হাই এনার্জি শেলে যে চলে আসলো ইলেকট্রনটা, তুমি আমাকে বলো এই ইলেকট্রনটা কি অ্যাকচুয়ালি এই শেলের নাকি ভেতরের শেলের? ইনসাইড শেল। ভিতরের শেলের। এই জন্য এই ইলেকট্রনটা আবার কিছুক্ষণ পর সে এই ভিতরের শেলে রিটার্ন আচ্ছা করবে। স্যার, একটা হুম। কোয়েশ্চেন ছিল। হুম। ওই যে ফটোসিস্টেম 1 আর 2 তে কি এরকম সেম জিনিস হয়? হ্যাঁ, ও আচ্ছা, ওখানে তো বুঝছি। সব ওই ফোটনের খেলা। উপরের লেভেলে গিয়ে পরে আবার ফটোসিস্টেমে ব্যাক হ্যাঁ। করে যে ইলেকট্রন। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তো এই ইলেকট্রনটা ছিল লোয়ার এনার্জি লেভেলে ছিল। বাইরের থেকে ইলেকট্রন এসে ওকে ধাক্কা মারলো, সেই ইলেকট্রনটা শিফট করে চলে আসলো হায়ার এনার্জি লেভেলে। কিন্তু এই ইলেকট্রন তো অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি লেভেলের ছিল। এই জন্য ও আবার কি হবে জানো, ও কিছুক্ষণ পরে আবার এই লোয়ার এনার্জি শেলে সে রিটার্ন করবে। তা একটা ইলেকট্রন সে হায়ার এনার্জি শেল থেকে লোয়ার এনার্জি শেলে রিটার্ন করলো, মানে হায়ার এনার্জি ছিল ওর মধ্যে, এখন ওর মধ্যে এখন আছে লোয়ার এনার্জি, তাহলে ওর মধ্যে এনার্জি গেল কোথায়? সেটাও লস্ট হয়ে গেল, সেটাও কিন্তু ফোটন হিসেবে লস্ট হয়ে গেল। এবং যখনই অ্যাটমের মধ্যে এরকম ইলেকট্রনরা শেল থেকে শেলে লাফালাফি করে, তখনই এই ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন গুলো তৈরি হয়। কি ঠিক আছে কিনা? আর জি, এইটা স্যার। কখন তৈরি হয়? এইটা হচ্ছে ওই যে ওই বাইরের থেকে যে ইলেকট্রনটা আসতেছে, ওই ইলেকট্রন যখন তার এনার্জি লুজ করে, তখন এগুলো তৈরি হয়। কি ঠিক আছে কিনা? আর আর এগুলো কখন তৈরি হয়? যখন ওই অ্যাটমের মধ্যেই ইলেকট্রনটা কি করে, লোয়ার থেকে হায়ার শেল, হায়ার থেকে লোয়ার শেলে লাফালাফি করে। তখন কি বুঝলে কিনা জিনিসটা? জি স্যার। আচ্ছা, আমি কি লিখে স্যার দিই? একটু zoom out করবেন, দেখার মতন হ্যাঁ, একটু জুম আউট করবেন, স্ক্রিনশট নিতাম। এই হ্যাঁ স্যার, হয়েছে। চ্যাট বক্স।
হুম লেখা হয়েছে? লেখা হয়েছে? স্যার জি স্যার। ওকে, ঠিক আছে, এটা গেল। তাহলে আমি এটা রাপ করে দিচ্ছি। ওকে, এবার তুমি আসো, আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটি ইমপ্রুভিং দ্য এক্স-রে। এক্স-রে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, এক্স-রে ইমপ্রুভ করা বলতে আমরা কি বোঝাচ্ছি? কয়টা কন্টেন্ট এখানে আমরা পড়বো? ইমপ্রুভিং এক্স-রে, দেখো তো এক্স-রে ইমপ্রুভ করা বলতে মানে এক্স-রে যে ডায়াগনস্টিক সিস্টেমটা সেটাকে ইমপ্রুভ করা, ঠিক আছে কিনা? এক্স-রে যে ডায়াগনস্টিক সিস্টেমটা সেটাকে কি করা? ইমপ্রুভ করা। এখন এই ডায়াগনস্টিক সিস্টেমটা আমরা কিভাবে করে ইমপ্রুভ করতে পারি দেখো। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এক্স-রেটা কি আমাদের শরীরের জন্য কি ভালো নাকি খারাপ? খারাপ। খারাপ স্যার। এক্স-রেটা কিন্তু খুবই খারাপ জিনিস। তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের যখন এক্স-রে ডায়াগনোসিস করা হবে আমাদের বডিতে যেন যত কম এক্স-রে এসে হিট করবে ততই আমাদের জন্য ভালো, তাই না? যত কম Yes, sir. এক্স-রে এসে হিট করবে ততই কিন্তু সেটা কি আমাদের জন্য কি বলো ভালো, ভালো। তাই না? হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করব টু রিডিউস দ্য ডোজ অফ এক্স-রে। স্যার Reduce the- এমআরআই এর প্রাইস কমানোর চেষ্টা করলেই তো হয়, তাইলে তো এক্সট্রা দরকার থাকে না। আরে বাবারে, প্রাইস কমাতে পারলে তো হইতোই। অ্যাভেলেবিলিটি বেশি থাকলে প্রাইস কমবে না? তাপ, একটা এক্স-রে মেশিনের দাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। একটা এমআরআই মেশিনের দাম হচ্ছে প্রায় 40 থেকে 45 লাখ টাকা। তুমি কি বলো? স্যার যদি মানে বিল মানে বানানোর প্রাইসটা কমাইতে পারে তাহলে মেশিনের দামও কমে যাবে না? আর তুমি মেডিকেল ফিজিক্স নিয়ে পড়ো। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি মেডিকেল ফিজিক্স নিয়ে পড়ে আমাদের জন্য এই কাজটা একটু করে দাও প্লিজ। পারলে এই কাজটা করে দাও যে ফোনেই মানে মানে অ্যাপ থাকবে এমআরআই, ওই মানে ফোনটা মাথায় ঘুরাইলেই মানে এমআরআই হয়ে যাবে। এটা অ্যাপ সিস্টেম করে দাও তুমি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এক্স-রে ডায়াগনোসিস ইমপ্রুভ করার প্রথম টার্গেটটা হচ্ছে রিডিউস দ্য ডোজ অফ এক্স-রে। নাম্বার অফ এক্স-রে যেন তোমার উপর এসে কম, লেস অ্যামাউন্ট যেন হিট করে। আচ্ছা, তার তোমার শরীরের ক্ষতি কম হবে। নাম্বার টু লেখো এক্স-রে ইমেজের শার্পনেসটা বাড়ানো, এক্স-রে ইমেজের শার্পনেসটা বাড়ানো। আর নাম্বার 3 লেখো এক্স-রে ইমেজের কন্ট্রাস্ট বাড়ানো,
আচ্ছা, এই বলতো শার্পনেস আর কন্ট্রাস্টের মধ্যে কি ডিফারেন্স? স্যার একটা শার্পনেস একটা কন্ট্রাস্ট। সেটা আমিও জানি, একটা এস দিয়ে শুরু একটা সি দিয়ে শুরু, কিন্তু আমি চাচ্ছি যে ফিজিক্যাল ডিফারেন্সটা কি? স্যার কন্ট্রাস্ট বাড়ালে স্যার কেমন মনে হয় কি সব জ্বলে গেছে, শার্পনেস বাড়ালে স্যার পরিষ্কার দেখায়। মানে কন্ট্রাস্ট, শোনো, কন্ট্রাস্ট বাড়ানো মানে হচ্ছে কি একটা স্পেসিফিক ইমেজকে ক্লিয়ার করে দেখা, তাই না? ওটা হচ্ছে কন্ট্রাস্ট, যে একটা স্পেসিফিক ইমেজকে কি বলতো ক্লিয়ার করে দেখা, মানে তুমি যে পার্টটা দেখছো ওই পার্টটার জন্য একটা ক্লিয়ার ভিউ হয়, মানে ভিউটা ক্লিয়ার হবে। আর শার্পনেস মানে হচ্ছে তুমি যে এজেসগুলি, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যে পার্টটা দেখছো সেই পার্টের ভেতরে কিন্তু অনেক সাব ডিভিশন থাকতে পারে, তাই না? অনেক সাব ডিভিশন থাকতে পারে, তুমি কি জানো ওটা? জানো না। তো ওই সাব ডিভিশন গুলো, ওই কর্নার গুলো, ওই এজ গুলোকে আরো ক্লিয়ারলি দেখতে পারা, ওটা হচ্ছে শার্পনেস। যেমন ধরো তোমার ঘরে যদি এখন ফ্যান বা এসি থাকে, তুমি তোমার ফ্যান বা এসি এর দিকে তাকাও, ও নো, ফ্যান বা এসি এর দিকে তাকাও, তুমি কিন্তু তোমার ঘরের ফ্যান বা এসি, তোমার চোখ যদি ভালো থাকে তাহলে তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ, তাই না? দ্যাট মিনস তোমার চোখের কন্ট্রাস্ট ভালো, দ্য কন্ট্রাস্ট অফ ইউর আই ইজ গুড, কারণ তুমি যেটা দেখছো তুমি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, কোনো ব্লার নেই, কোনো ব্লারি ইমেজ নেই সেখানে। কন্ট্রাস্ট মানে হচ্ছে তুমি যেটা দেখছো তুমি সেটা কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, নাকি ইমেজটা ব্লার, কি ঠিক আছে কি না? আচ্ছা, আমি যেটা বলছি দেখো, তুমি কিন্তু তোমার ঘরে যে ফ্যানটা আছে বা এসিটা আছে, তুমি কিন্তু ওটাকে স্পষ্টই দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি ইট ক্লিয়ারলি। কিন্তু এই ফ্যানের গায়ে দেখো অনেক সময় কিন্তু ফ্যানের গায়ে অনেকগুলো দাগ কাটা থাকে, অনেকগুলো গোল 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 দাগ কাটা থাকে, এটা কিন্তু অনেক সময় দূর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তার মানে কি তুমি, তোমার কাছে ইমেজটা ক্লিয়ার, ইমেজটার কন্ট্রাস্ট ভালো, কিন্তু তোমার চোখের শার্পনেসটা ভালো না, কারণ তুমি কিন্তু ওই আরো মানে আরো মোর ডিটেলস, ফার্দার ডিটেলস গুলো তুমি কিন্তু বুঝতে পারছো না, দেখতে পারছো না, কি ঠিক আছে কিনা? তো ফার্দার ডিটেলস গুলো তুমি কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, মানে ভিতরের ডিটেলস গুলো, মানে ইমেজের আর কি, ভিতরের ডিটেলস গুলো তুমি কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শার্পনেস। আর তুমি যেটা দেখছো সেটা কতটা ক্লিয়ার অর ব্লার, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। ঠিক আছে কিনা? তাহলে কন্ট্রাস্ট হচ্ছে ইমেজটা ক্লিয়ার নাকি ব্লার, আর শার্পনেস হচ্ছে এজ বা কর্নার্স। দ্যাট মিনস হাউ মাচ ইউর ডিটেইলড ইমেজ, তোমার ইমেজটা কত ডিটেলস তুমি জানতে পারছো। তোমার ইমেজের যত শার্পনেস ভালো হবে, তুমি তত বেশি ডিটেলস তুমি পাবে ইমেজ থেকে, যে হ্যাঁ ওর এখানে এইটা আছে, ওর ওখানে ওইটা আছে, হ্যান আছে ত্যান আছে, সব তুমি পাবে। easier to detect problems. হ্যাঁ এক্স্যাক্টলি, শার্পনেস ইজ হিয়ার টু ডিটেক্ট প্রবলেমস। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো তো, ম্যাগনিফিকেশন বাড়ালে আসলে কি বাড়ে, শার্পনেস বাড়ে না কন্ট্রাস্ট বাড়ে? শার্পনেস বাড়ে না, শার্পনেস বাড়ে, কারণ তুমি ম্যাগনিফাই করছো না, কন্ট্রাস্ট কমে যায় না, লাইক ব্লার হয়ে যায় না, আবার কন্ট্রাস্টকে অ্যাডজাস্ট করে নিতে হয়, কি আর করা যাবে, কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই তিনটা জিনিস আমরা কিভাবে করে করব, এই তিনটা জিনিস আমরা কিভাবে করে করব? আচ্ছা দেওয়ান, তুমি আজকে রাত 11টার পরে আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে? যে ওই ওই কেমিস্ট্রি, যে ওই পলিমারাইজেশনের একটা নোট দিতে হবে, একটু মনে করাই দিও, ভিডিও দিতে হবে, আর ফিজিক্সের একটা দিতে হবে, এটা একটু ইন ডিটেলস, এটা এখন আমি বললে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে সিটি স্ক্যানের ক্যালকুলেশনটা, এটা আমাকে একটু ইন ডিটেলস দিতে হবে, এই দুটো ভিডিও আমি একসাথে করে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আর ইলেকট্রোফোরেসিসের এটা স্যার? হ্যাঁ আচ্ছা ওটাও দিয়ে দিব, আমাকে একটু মনে করাই দিও জাস্ট। ওকে স্যার। আচ্ছা, রিডিউসিং দ্য ডোজ অফ এক্স রে
ইমপ্রুভিং দ্য শার্পনেস অ্যান্ড ইমপ্রুভিং দ্য কন্ট্রাস্ট, এই তিনটা জিনিস হচ্ছে আমাকে এনশিওর করতে হবে। আচ্ছা, এখন এক্স রে ডোজটাকে আমরা কিভাবে করে রিডিউস করব, কি ঠিক আছে কিনা? আচ্ছা, দেখো এক্স রের ডোজটাকে আমরা ডোজ বা ইউজেজটাকে আমরা রিডিউস করব if we use a device which is known as photo multiplier. Photo স্যার multiplier. একটু উপরে উঠান তো। স্যার লেখাইতে চলে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি শুরু করব? না না না, এটা আপনি কন্টিনিউ করেন। স্যার এটা কি X- মাল্টিপল অ্যাঙ্গেলসে দেখায়? না, আমি বলছি দেখো, ফটো মানে এইটা হচ্ছে কি, ধরো যে আমরা যেরকম ওই একটা ভেরি লেস শার্পনেস একটা ইমেজ আমরা যেরকম ফটোশপে ওইটার এই রেজলিউশন বাড়াই না, ইয়েস স্যার। ঠিক সেরকম মানে ধরো যে একদম লো কোয়ালিটি একটা পিকচার, সেটা কি হয়ে গেল অনেক হাই কোয়ালিটি একটা পিকচার হয়ে গেল। একটা রেকটিফাইং মেশিন। রেকটিফাইং মেশিন বলতে পারো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি রেকটিফাইং মেশিন। তাহলে ডোজ বা এক্স রে ইউজেজটা আমরা কমাবো বাই ইউজিং ফটো মাল্টিপ্লায়ার, ঠিক আছে কিনা? আমি তোমাদেরকে বলি, শোনো এইটা এখন কিভাবে করে করা হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটু নেচার কলটা রিসিভ করে আসি। এই ভিডিও পজ করো দেওয়ান। ওকে স্যার। আচ্ছা আচ্ছা। দেওয়ানের তো শোনায় বিশাল সমস্যা আছে। স্যার না, আমি মনে করছিলাম আমি শুনছি, কিন্তু আমি মনে করছিলাম যে আমি ভুল শুনছি। আচ্ছা, মানে দোষ দেওয়ানের উপর দোষ দিতে 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 এখন দেওয়ান যেগুলো শুনে মানে ওগুলো ঠিক শুনে এখন ভুল মনে হয় নাকি? আচ্ছা, তো ফটো মাল্টিপ্লায়ার, এই ফটো মাল্টিপ্লায়ার ডিভাইসটা ইউজ করে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক্স রের মানে আমাদের কাছে যে ইমেজটা আসে, যে ইমেজটা আমরা পাই এক্স রের, সেই ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ আ ভেরি লো কোয়ালিটি ইমেজ, ভেরি লো কোয়ালিটি ইমেজ। কিন্তু ওই লো কোয়ালিটি ইমেজটাকে যখন এই ফটো মাল্টিপ্লায়ারের মধ্যে দিয়ে পাঠানো হয়, সেই ইমেজটা হয়ে যায় হাই কোয়ালিটি ইমেজ। আচ্ছা, লো কোয়ালিটি ইমেজটা ফর্ম হওয়ার কারণটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো ধরো আমরা একটা পেশেন্টের উপরে, একটু মন দিয়ে শুনবা, এখানে বেশি কিছু বলার নেই আমাদের। আমরা একটা পেশেন্টের উপরে অ্যাকচুয়ালি কিন্তু ভেরি লার্জ অ্যামাউন্ট অফ এক্স রে আমরা কিন্তু ফেলি না একটা পেশেন্টের উপরে। আমরা একটা পেশেন্টের উপরে ভেরি স্মল অ্যামাউন্ট অফ এক্স রে আমরা ফেলি, ভেরি স্মল অ্যামাউন্ট অফ এক্স রে আমরা ফেলি, ভেরি স্মল অ্যামাউন্ট। তা এখন দেখুন অ্যামাউন্ট অফ এক্স রে কিন্তু অনেক কম আসতেছে। ধরো যে পেশেন্ট অ্যামাউন্ট অফ এক্স রে কিন্তু অনেক কম আসতেছে। তা তোমার কি মনে হয় এখান থেকে যে ইমেজটা আমরা পাবো সেই ইমেজটার ইন্টেন্সিটি বা ব্রাইটনেস কি খুব বেশি হবে? না। কারণটা কি? যেহেতু অ্যামাউন্ট অফ এক্স রেটা কম, মানে কি নাম্বার অফ ফোটনস কম, তাই না? আর নাম্বার অফ Yes, sir. ফোটনস মানেই তো হচ্ছে ইন্টেন্সিটি বা ব্রাইটনেস নাকি? তাই জন্য আমরা এই পেশেন্টের উপরে যে এক্স রেটা ফেলতেছি এটার অ্যামাউন্টটা কিন্তু খুবই কম। সো যে ইমেজটা ফর্ম হবে সেই ইমেজটাও কিন্তু অনেক লো কন্ট্রাস্টের একটা ইমেজ।
লো কোয়ালিটি একটা ইমেজ। এখন এই যে এক্স রেটা, এই যে মানে ইমেজ কন্টেইনিং যে এক্স রেটা বের হলো, এই এক্স রেটাকে এই যে ওই এক্স রেটাকে যে ডিভাইসের মধ্যে দিয়ে পাঠানো হয়, যার নাম হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার। ফটো মাল্টিপ্লায়ার বা এটাকে বলা হয় অলসো ইমেজ ইন্টেন্সিফায়ার, মানে ইমেজকে আরো ইন্টেন্স করে, ইমেজ ইন্টেন্সিফায়ার। ইমেজ ইন্টেন্সিফায়ারও বলা যায়। তো এই এক্স রে, এই ইমেজ কন্টেনিং এক্স রেকে যখন এই ফটো মাল্টিপ্লায়ারের ভিতরে পাঠানো হয়, তখন এর ভিতরে একরকম ডিভাইস থাকে, এর ভিতরে একরকম ডিভাইস থাকে যার নাম হচ্ছে ফটো ক্যাথোড। ফটো কি ক্যাথোড নামে একটা ডিভাইস থাকে, ফটো ক্যাথোড। তা এক্স রে এসে, একটু খেয়াল করে দেখবা, এক্স রে এসে যখন এই ফটো ক্যাথোডকে হিট করে, না কন্ট্রাস্ট ভালো হচ্ছে না, এখন ঠিক আছে। এক্স রে এসে যখন এই মানে ফটো ক্যাথোডকে হিট করে, তখন আচ্ছা এখানে কয়টা এক্স রে ফোটন এসে বলতো হিট করলো? হাউ মেনি এক্স রে ফোটনস? দুইটা। কিন্তু এই পার এক্স রে ফোটনের জন্য সেখান থেকে মিনিমাম 10টা থেকে 20টা ইলেকট্রন বের হয়। যেখানে একটা ফোটন থেকে একটা ইলেকট্রন বের হওয়ার কথা ছিল, সেখান থেকে ওই একটা ফোটন হিট করার কারণে এখান থেকে কয়টা ইলেকট্রন বলো বের হবে? হাউ মেনি ইলেকট্রন? হ্যাঁ, 10 to 20 ইলেকট্রনস এখান থেকে বের হবে পার ফোটন। তো তার মানে কি, ওই ফোটনটার মধ্যে যতটুকু ইমেজ ছিল, সেই ইমেজটা এখন 10 to 20 টাইমস মানে ইন্টেন্সিফাইড হলো না? কারণ আগে ছিল একটা ফোটন, বাট এখন ওই ফোটনটার কারণে বের হয়েছে 10টা 20টা ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন তো বেড়ে গেল, তাহলে ইন্টেন্সিটি বেড়ে যাবে অ্যাটলিস্ট 10 থেকে 20 টাইমস, নাকি? তাহলে এখানেও দেখো, এই যে এই ফোটনটা এসে যে হিট করলো ফটো ক্যাথোডে, ওই ফোটনটার কারণেও ওখান থেকে 10 to 20 ইলেকট্রনস বের হবে। তো 10 to 20 ইলেকট্রনস যদি বের হয়, তখন সেখানে তাহলে এই প্রত্যেকটা মানে ইমেজের প্রত্যেকটা পার্ট কিন্তু 10 to 20 টাইমস ইন্টেন্সিফাইড হয়ে গেল। কি ঠিক আছে কিনা? দিস ইজ হাউ ইউজিং দ্য ফটো মাল্টিপ্লায়ার or image intensifier we can enhance the quality of the X-ray image. তাহলে আমাদের কি এখানে খুব বেশি এক্স-রে ইউজ করার দরকার? না, কারণ আমাদের কাছে তো ইমেজ মানে ইন্টেন্সিফায়ার তো আছে নাকি? উই হ্যাভ ইমেজ ইন্টেন্সিফায়ার, তাই না? তা আমাদের তো খুব বেশি এক্স-রে তো আর ইউজ করার দরকার নাই, আছে কি? নাই। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। এবার আমি চ্যাট বক্সে লিখে দিই তাহলে জিনিসটা। বলো এই জিনিসটা বুঝতে। আচ্ছা, আমাকে বলো তো, হাবিবা বলো, যে তাহলে আমাদের কেন এক্স রে কম ইউজ করলেই হচ্ছে, অল্প এক্স রে হলেই হচ্ছে, কেন বেশি এক্স রে আমাদের লাগছে না? বলো হাবিবা। কই হাবিবা নাই? আছে তো নাকি? হাবিবা আছে আছে। কিছু বলছে না কেন? নাকি ওর মাইক প্রবলেম? চ্যাট বক্সও তো এনেবল করছে। আচ্ছা, মাইক প্রবলেম। আচ্ছা, ফাইয়াজ বলো। কোশ্চেনটা আবার বলবেন?
বললাম আমাদের কেন অল্প এক্স রে হলেই হচ্ছে, কেন বেশি এক্স রে আমাদের লাগতেছে না? অল্প এক্স রে হলে তো আমাদের ইমেজটা, আনসার হ্যাঁ বলো। একটা ফোটন হিট করলে এই যখন ফটো ক্যাথোডে হিট করে একটা ফোটনে অনেকগুলো ইলেকট্রন বের হয়ে যায়, যার ফলে ইমেজটা কি হয়? ইমেজ আরো ইন্টেন্সিফাই হয়, মানে আরো ইন্টেন্সিফাইড হয়ে যায়, ক্লিয়ার হ্যাঁ, আরো এনহ্যান্সড হয়ে যায়, তাই না? এই জন্য জি স্যার। যদি আমরা ফটো মাল্টিপ্লায়ার ইউজ না করতাম তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এক্স রে লাগতো, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি চ্যাট বক্সে কি লিখবো? আর সব তো এখানে লিখেই দিল। আচ্ছা, তোমরা এই ফটো মাল্টিপ্লায়ার, আমি তো এটা বুঝিয়ে দিলাম, তোমরা এটা বইয়ের পেজ নাম্বার 511 থেকে পড়ে ফেলবে। কোন পেজ নাম্বার? বইয়ের 511 থেকে পড়ে ফেলবে। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার তুমি আসো, আমরা এক্স রে শার্পনেসটা আমরা কিভাবে করে ইমপ্রুভ করব সেটা আমাদের জানা দরকার। হাউ টু ইমপ্রুভ দ্য শার্পনেস অফ দ্য এক্স রে। দেখো, এক্স রে শার্পনেসটা ইমপ্রুভ করার উপায় হচ্ছে, আমি তোমাকে বলি, শার্পনেসটা ইমপ্রুভ করার উপায় হচ্ছে এক্স রে যেন ছড়ায় না যায়, এক্স রে যেন স্প্রেড আউট না হয়ে যায়, সেইটা তুমি এনশিওর করবা। You will make sure that X-rays are parallel. That means X-ray beams are parallel. লেখো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। ও, আমি তো ল্যাপটপ দিয়ে ঢুকি নাই, তাহলে বলি লেখো। লেখো, sharpness can be improved. Sharpness can be improved. Sharpness can be improved by making sure sharpness can be improved by making sure that X-ray beams are parallel. X-ray beams are parallel. ঠিক আছে কিনা? And the amount of shadow region is less. The amount of shadow region is less. আচ্ছা, শ্যাডো রিজিয়ন বলতে দেওয়ান রেকর্ডিং হচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, শ্যাডো রিজিয়ন বলতে ধরো স্যার এই হচ্ছে, স্প্রেড আউট। হ্যাঁ, ধরো এই যে এই হচ্ছে বডি, এই হচ্ছে এক্স রে অ্যানোড। ধরো অ্যানোডটা অনেক ছোট, এই যে হচ্ছে স্ক্রিন। আচ্ছা, তাহলে অ্যানোড থেকে এই যে লাইট বেরোচ্ছে, অ্যানোড থেকে যে লাইট বেরোচ্ছে এই, আচ্ছা না, কাজ করি, এইটা হচ্ছে ধরো বডি, দিস ইজ দ্য বডি। ওকে, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য অ্যানোড, অনেক ছোট, and this is the heating surface. আচ্ছা, এই যে ফার্স্টে এখান থেকে এক্স রে আসতেছে, এখানে হিট করলো, তারপর এখান থেকে তারপর নিচ থেকে এক্স রে আসতেছে, এখানে হিট করলো। হ্যাঁ, আচ্ছা, তারপর এবার আচ্ছা, এখান থেকে এক্স রে আসতেছে, এখানে হিট করলো, এখান থেকে এক্স রে আসতেছে, এখানে হিট করলো। আচ্ছা, খেয়াল করো, এই যে তাহলে এই অবজেক্টটার ইমেজ, এই অবজেক্টের ইমেজ কিন্তু এই যে এখানে বড় একটা ইমেজ তৈরি হবে, লাইক দিস, বড় একটা ইমেজ তৈরি হবে উইথ ভেরি স্মল অ্যামাউন্ট অফ শ্যাডো রিজিয়ন। এই যে এই যত রিজিয়ন এখানে খালি রয়ে গেছে, এইটুক হচ্ছে শ্যাডো রিজিয়ন, মানে ব্লার রিজিয়ন আর কি। বাট ইফ ইউ ইউজ আ বিগার সোর্স অফ এক্স রে,
ধরো তুমি এক্স রে একটা বড় সোর্স ইউজ করছো, বড় সোর্স, একটা বিগার সোর্স অফ এক্স রে, মানে অ্যানোড আর কি, আমাদের সোর্স বলতে বলছি অ্যানোড যেটা। খেয়াল করো, এই যে এখান থেকে লাইট বেরোচ্ছে না, এটা বেশি আর একটু উঁচা করতে হবে। আচ্ছা, এবার ঠিক আছে, এখান থেকে আসতেছে আর এখান থেকে আসতেছে। আহা, এই তারপরে এখান থেকে আসতেছে আর এখান থেকে আসতেছে। দেখো তো, এই যে আমরা যদি বিগার সোর্স অফ এক্স রে ইউজ করি, তাহলে এখানে ইমেজটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, ইমেজটা তৈরি হচ্ছে, বাট বেশি বড় হচ্ছে না। বাট তুমি দেখো, লুক এট দা শ্যাডো রিজিয়ন, এখানে কি শ্যাডো রিজিয়নটা বড় না ছোট বলো? বড়। বড় শ্যাডো। আর বড়। আর আমরা যদি ছোট সোর্স ইউজ করি, তাহলে হোয়াট অ্যাবাউট দা শ্যাডো রিজিয়ন? ডিক্রিজেস। ছোট শ্যাডো রিজিয়ন। এই জন্য আমাদেরকে এই কন্ট্রাস্ট ইমপ্রুভ করার জন্য অবশ্যই শ্যাডো রিজিয়নটা কমাতে হবে, যার ফলে আমরা স্মল অ্যানোড ইউজ করব বলো? তো শার্পনেস ইমপ্রুভ করার জন্য না? হ্যাঁ, তাই তো বলছি, কন্ট্রাস্ট বলছেন আপনি। ও আচ্ছা আচ্ছা, তাই ভুলে বলছি। তাহলে শার্পনেস ইমপ্রুভ করার জন্য আমাদেরকে অবশ্যই ছোট অ্যানোড ইউজ করতে হবে। লেখো নাম্বার 1, অ্যানোড হ্যাজ টু বি স্মল। Anode has to be small. To give a narrow beam. Anode has to be small to give a narrow beam. Narrow beam. লিখছো? আচ্ছা, নাম্বার 2 লেখো। The aperture through which X-ray passes, মানে যে গ্যাপের মধ্যে দিয়ে এক্স রেটা বের হয়ে আসতেছে, the aperture through which X-ray passes the aperture through which X-ray passes must be small. মানে অ্যাপারচার জিনিসটা কি আমি একটু বলি। ধরো এই যে এটা হচ্ছে অ্যানোড, এখন এই ইলেকট্রন এসে এখানে হিট করলো, ইলেকট্রন এসে এখানে হিট করলো, এখান থেকে যে এক্স রে ফোটন গুলো বের হবে, এর পাশে আবার আরেকটা এখানে এরকম উইন্ডো আছে, যে উইন্ডোর মধ্যে দিয়ে এক্স রে পাস করবে। তো এই উইন্ডোকে তুমি একটু ছোট করে দাও, মানে এই গ্যাপটাকে তুমি একটু ছোট করে দাও, তাহলে এখান থেকে যে বিমটা বের হবে সেটা কিন্তু অনেক ন্যারো একটা বিম বের হবে। তো এইটা হচ্ছে আমাদের সেই অ্যাপারচার। দ্য অ্যাপারচার হ্যাজ টু বি কে স্মল। The aperture has to be small. তারপর লেখো, X-rays must pass through. X-rays must pass through X-rays must pass through lead blocks so that scattered X-rays must pass through lead blocks so that scattered X-rays are absorbed.
scattered X-rays are absorbed. Scattered X-rays are absorbed and the rest of the beams are parallel. হ্যাঁ কি লিখছো বলো তো কি লিখছো কোথা থেকে পড়বো? শুরু থেকে আমি পড়বো। তুমিই পড়ো। Sharpness can be improved by making sure that X-ray beams are parallel or amount of shadow region is less. To decrease shadow region, use small anode for narrow beam. 2. The aperture through which X-ray passes must be small. 3. X-rays must pass through lead blocks so that scattered X-rays are absorbed and the rest of the beams are parallel. ব্যাস এই তিন ভাবে আমরা কি করতে পারি শার্পনেস কে ইমপ্রুভ করতে পারি। এবার তুমি আসো আমরা কন্ট্রাস্ট কে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। ধরো কন্ট্রাস্ট ভালো হচ্ছে না, ধরো বডির দুইটা পার্ট অলমোস্ট সেম অ্যামাউন্ট অফ এক্স-রে অ্যাবজর্ব করছে, কি ঠিক আছে কিনা। ধরো ধরো এই যে এ একটা পার্ট আর ধরো এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট ওরা সেম অ্যামাউন্টে এক্স-রে অ্যাবজর্ব করছে, বাট আমি চাই যে না আমি যেন ওদেরকে